দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সুকন্যা আবি। দর্শক, প্রতিদিনের মতো আজকেও শুরুতেই ঘুরে আসবো ইতিহাসের পাতা থেকে। দেখে নেব আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা বলি। আজ শনিবার 3 এপ্রিল 2021, 20 চৈত্র 1427 বঙ্গাব্দ, 19 শাবান 1442 হিজরি। 1043 সালের এই দিনে ইংল্যান্ডের রাজা হিসাবে এডওয়ার্ডের অভিষেক অনুষ্ঠিত হয়। 1661 সালের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধে লিপ্ত হওয়া, অস্ত্র নির্মাণ ইত্যাদির অধিকার সংক্রান্ত সনদ লাভ করে। 1857 সালের এই দিনে রানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী ঘোষণা করা হয়। 1890 সালের এই দিনে ইউরোপের বিশিষ্ট রাজনীতিবিদ, জার্মানির সাম্রাজ্যের স্থপতি ও প্রথম চ্যান্সেলর অটো ভিন বিসমার্ক পদচ্যুত হন। 1941 সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইরাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা রশিদ আলী আল গিলানি বাগদাদ দখল করে নেন। 1954 সালের এই দিনে শেরেবাংলা একে ফজলুল হক 4 সদস্য বিশিষ্ট যুক্তফ্রন্ট মন্ত্রী সভা গঠন করেন। 2002 সালের এই দিনে ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনের জর্দান নদীর পশ্চিম তীরে অবস্থিত জেনিন শহরে ভয়াবহ হামলা শুরু করে। 1893 সালের এই দিনে জন্ম নেন ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক লেসলি হাওয়ার্ড। 1924 সালের এই দিনে অস্কার পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেতা মার্লন ব্র্যান্ডো জন্ম নেন। 1961 সালের এই দিনে জন্ম নেন আমেরিকান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার এডি মার্ফি। 1973 সালের এই দিনে ভারতীয় অভিনেতা, পরিচালক ও কোরিওগ্রাফার প্রভুদেব জন্ম নেন। 1978 সালে জার্মান টেনিস খেলোয়াড় টমি হাস জন্ম নেন। 1986 সালের এই দিনে আমেরিকান অভিনেত্রী অ্যামান্ডা লরা বাইন্স জন্ম নেন। 1995 সালের এই দিনে জন্ম নেন বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদ। 1943 সালের এই দিনে মৃত্যুবরণ করেন জার্মান অভিনেতা, পরিচালক ও প্রযোজক কনরাড ভেইডট। 1977 সালের এই দিনে অস্ট্রেলীয় ক্রিকেটার জ্যাক রাইডার মৃত্যুবরণ করেন। 1991 সালের এই দিনে মৃত্যুবরণ করেন খ্যাতিমান ইংরেজ ঔপন্যাসিক, গল্পকার ও সমালোচক গ্রাহাম গ্রিন। দর্শক, দেখে নিলেন ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। এবারে আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন ইয়োগা পাঠ। চলুন দর্শক, দেখে নেই কি থাকছে আজকের ইয়োগাতে। আসসালামু আলাইকুম প্রিয় শরীদ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের ইয়োগা পর্বে আমি আহমেদ শরীফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন রুলি, আছেন আর্কিটেক্ট মোহাম্মদ আলাউদ্দিন। চলুন তাহলে শুরু করা যাক। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন সবাই চাই আমরা, কিন্তু সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন পেতে গেলে আমাদেরকে এটাতে এই বিষয়ের প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে। অর্থাৎ সুস্থ দেহের জন্য করণীয় কি সেটা ঠিক করতে হবে, প্রশান্ত মনের জন্য করণীয় কি সেটা করতে হবে, কর্মব্যস্ত থাকার জন্য কি করতে হবে সেটার প্রতি কনসেন্ট্রেশন দিতে হবে, সেই প্রক্রিয়াটাকে অনুশীলন করতে হবে। সেই সঙ্গে একটা সুখী জীবন পাওয়ার জন্য সুখী জীবনের যে জিনিসগুলো অন্তরায় সেগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। তাহলেই আমরা সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবনের অধিকারী হতে পারবো। এবং ইয়োগা একটা লাইফস্টাইল, যে লাইফস্টাইল আমাদেরকে সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন উপহার দিতে সহযোগিতা করে। চলুন তাহলে আজকের এই সুখী জীবনের পথে আমরা যাত্রা শুরু করি। আজকে আমরা একটা আসন চর্চা করব, সেই সঙ্গে একটা প্রাণায়াম চর্চা করব। যেই আসন প্রাণায়াম আমাদেরকে বিশেষ করে স্ট্রেস, টেনশন, স্নায়বিক উত্তেজনা, ডিপ্রেশন এগুলো কাটাতে সহযোগিতা করবে, আমাদেরকে আরাম প্রদান করবে, রিল্যাক্স মুডে থাকতে সহযোগিতা করবে। সেই ধরনের আসন এবং প্রাণায়াম আজকে আমরা অনুশীলন করব। তো আজকের যে আসন, সেই আসনের নাম হচ্ছে, খুব মজার, এটা হচ্ছে শশকাসন। শশকাসনের নানান ধরনের পশ্চার রয়েছে।
নানান ধরনের শস্যকাসনের পোস্টার রয়েছে। সেই পোস্টারগুলোকে এক এক বইয়ে এক এক যোগা নিয়ে যারা গবেষণা করছেন তারা সেইভাবে দেখিয়েছেন। তো আজকে আমরা সহজভাবে একটা দেখাবো শস্যকাসন, যাতে সবাই আমরা অনুশীলন করতে পারি, বডিটা রিল্যাক্স হয়ে স্ট্রেস, টেনশন, দুশ্চিন্তা আমাদের জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে যায়। সেই সঙ্গে আরও অনেক বেনিফিট আছে শস্যকাসনের, সেগুলো আমরা ধীরে ধীরে আপনাদেরকে অবহিত করব। তো আজকের আসন শস্যকাসন, রাবিট পোস্চার। এই রাবিট পোস্চারটাকে আমরা এখন অনুশীলন করব। কি করতে হবে? প্রথমে আমরা বজ্রাসনে বসবো। তো আমরা আস্তে আস্তে একটু বজ্রাসনে বসে যাই। বজ্রাসন, প্রিয় দর্শক, আমরা নানান পর্বে দেখেছি আপনাদেরকে। বজ্রাসনটা হচ্ছে খুব সহজ। দুপায়ে হাত দুটো হাঁটুর উপরে থাকবে, দুপায়ের যে বড় আঙ্গুল আছে এক থাকবে, গোড়ালের দুটো একটু সরে থাকবে, সেই জায়গায় আপনার হিপটাকে বসিয়ে দেবেন। ওনারা যে পোস্টারে বসে আছেন সেটাই হচ্ছে বজ্রাসন। তো বজ্রাসনে মেরুদণ্ড আমাদের স্ট্রেট থাকছে, হাত দুটো হাঁটুর উপরে থাকছে। এবং এই আসনে আমরা আগেও আলোচনা করেছি, এটা হচ্ছে খাবারটাকে হজম করার জন্য চমৎকার একটা আসন, বজ্রাসন। এই বজ্রাসন থেকে আমরা শস্যকাসনে যাব। শস্যকাসন, তো কি করতে হবে? আমরা বজ্রাসনে বসে আছি। এবার দুই হাঁটুটাকে একটু ফাঁকা করি আমরা, হ্যাঁ একটু ফাঁকা করে দুই হাতটা আমরা ভূমিতে স্পর্শ করাই, হাতের উপর ভর করে অথবা হাতের সাহায্যে আমরা হাঁটু দুটোকে আরো বেশি করে ফাঁকা করি। আপনি যতটুকু পারেন ততটুকু, as much as you can, হ্যাঁ যতটুকু পারা যায় করলেন। এবার আস্তে আস্তে আমাদের হাত দুটো, এই যে আমাদের বডির সঙ্গে হাত দুটো লেগে আছে, এবার আস্তে আস্তে হাত দুটোকে আমরা সামনের দিকে দিয়ে দেব এবং আমাদের যে চিবুক যেটা আছে চিবুকটাকে ভূমিতে স্পর্শ করে বিশেষ একটা শেপ হবে, আপনারা দেখলেই বুঝতে পারেন। হ্যাঁ, স্টার্ট। একদম রিল্যাক্সেটিভ একটা রিল্যাক্সেশন হয়ে যাচ্ছে টোটাল শরীরের, আরাম করে আপনি থাকবেন। এই হচ্ছে আমাদের শস্যকাসনের ফাইনাল স্টেজ। রিল্যাক্সেটিভ, ভেরি রিল্যাক্সেটিভ, এবং এই জায়গাগুলো স্ট্রেস পড়ছে কিন্তু আরামে আছে, বডিটা কিন্তু আরামে আছে। এই অবস্থায় আমরা কিছুক্ষণ থাকবো, তারপরে আমরা আবার চলে আসবো। কতক্ষণ থাকবো? মিনিমাম 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড। মিনিমাম 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড। সময় সুযোগ থাকলে আপনি আরো বেশি সময় নিয়ে থাকবেন, কোনো অসুবিধা নেই। এবার আস্তে আস্তে আমরা যে পজিশনে ছিলাম আবার ফেরত চলে আসি। আস্তে আস্তে হাত দুটোকে নিয়ে যাই ধীরে 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 ধীরে, হ্যাঁ ধীরে ধীরে আমরা নিয়ে যাই, হ্যাঁ, এবং হাত দুটোকে হাঁটুর উপরে রাখি। আস্তে আস্তে হাঁটু দুটোকে আমরা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসি। নির্দিষ্ট প্রক্রিয়ায় আমরা হাত দুটো রাখলাম, হাঁটুটাকে ক্লোজ করলাম, আবার বজ্রাসনে বসে পড়লাম। এই হলো একবার আপনি বজ্রাসনে বসলেন, আস্তে আস্তে হাঁটু দুটোকে ফাঁকা করলেন, হাত দুটো সামনে চলে গেল, চিবুকটাকে আপনি ভূমিতে স্পর্শ করালেন, সামনের দিকে তাকিয়ে থাকলেন, অথবা চোখটাকে বন্ধ করে আপনি ভাব করবেন যে সামনের দিকে তাকাচ্ছেন, তাহলেও হলো। এই হচ্ছে আমাদের শস্যকাসন। আমরা প্রসেসটাকে আরেকবার একটু দেখে নিই। শস্যকাসন, হ্যাঁ, আবার একটু করেন। দুই হাত ভূমিতে রাখেন, আস্তে আস্তে হাঁটু দুটোকে ফাঁকা করেন যতটুকু পারা যায়। এবার ধীরে ধীরে আমরা সামনের দিকে চলে যাব। হ্যাঁ, একদম রিল্যাক্স করে থাকবেন, আরাম। 10 সেকেন্ড থেকে মিনিমাম 30 সেকেন্ড অবস্থান করব, তারপরে আস্তে আস্তে আমরা আবার আগের পজিশনে চলে আসবো। এবার ধীরে ধীরে আমরা আগের পজিশনে চলে আসি, হাত দুটো নিয়ে যাই, হ্যাঁ নিয়ে যাই। আস্তে আস্তে হাঁটু দুটোকে আমরা ক্লোজ করি, বজ্রাসনে বসি। এই হলো 2 বার। এইভাবে আপনি এক সিটিংয়ে এটাকে কমপক্ষে 3 থেকে 5 বার আপনাকে করতে হবে। আসনটা কমপক্ষে 3 থেকে 5 বার। প্রত্যেকবার আপনি সময় নিচ্ছেন, অবস্থানকালীন সময় হচ্ছে আপনার 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড। সময় সুযোগ থাকলে আরো বেশি করবেন। এই গেল আমাদের শস্যকাসন। এবার একটু সামনের দিকে মুখ করে আমরা বসি, বজ্রাসনে বসি সামনের দিকে মুখ করে। প্রিয় দর্শক, আমরা শস্যকাসন দেখলাম, কি লাভ হয় আমাদের, কি উপকার। দুশ্চিন্তা, টেনশন, স্ট্রেস দূরীকরণে চমৎকার ভূমিকা পালন করে এই শস্যকাসন। আপনি যখন এই আসনটা করছেন আপনি দেখবেন যে রিল্যাক্স ফিল করছেন, বডিটা শান্ত হয়ে যাচ্ছে, আরাম লাগছে। আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, ভালো লাগছে না, একটু মনমরা ভাব লাগছে, তারপরে শরীর কেমন জানি আলস্যতা অনুভব করছেন, কি করেন? এটা করেন, দেখবেন যে আপনি আবার প্রাণশক্তি পাচ্ছেন, বডিটা বিশ্রাম পেয়ে কাজের জন্য উপযুক্ত হচ্ছে। এই আসন শুধু যে আমাদেরকে বিশ্রামের জন্য সহযোগিতা করে তা না,
প্রশান্তি দেয় তা না, এটা আমাদের প্রজনন তন্ত্র এটাকে শক্তিশালী করে, উন্নত করে। রিপ্রোডাক্টিভ সিস্টেম জনিত যে সকল অসুখ বিসুখ হয় সেগুলো থেকে আমাদেরকে দূরে রাখছে। এটা যখন আমরা করছি আমাদের ইন্টারনাল অর্গানগুলো কিন্তু শক্তিশালী হচ্ছে। হ্যাঁ, একদম ক্ষুদ্রান্ত বৃহদন্ত থেকে শুরু করে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, সেগুলো কিন্তু শক্তিশালী হচ্ছে। আপনার হজম শক্তি বাড়ছে। আপনি যখন এই আসনটা করছেন আপনার হাতের এক্সারসাইজ হচ্ছে, পায়েরও অনুশীলন হচ্ছে, যার ফলে হাত পা শক্তিশালী হয়। বিশেষ করে যাদের হাঁটুতে সমস্যা তারা যখন এটা করেন, তাই হাঁটুর ইউরিক অ্যাসিড এবং নানান ধরনের যে ব্যথা বেদনা হয় সেগুলো থেকেও কিন্তু আপনি দূরে থাকছেন। অর্থাৎ হাত পা শক্তিশালী হচ্ছে, শরীর মনে এক অসীম আনন্দ বিরাজ করে, হ্যাঁ, একটা প্রশান্তি ভাব আপনার মধ্যে বিরাজ করে। আপনি যখন এই আসন করবেন দেখবেন যে না, শরীর রিল্যাক্স হচ্ছে, মনটা প্রশান্ত হচ্ছে। তো এই শরীর মনে প্রশান্তি আননের জন্য এই আসনটাকে আমরা কাজে লাগাতে পারি এবং সেটার নাম হচ্ছে শশক আসন। তো এটাকে আমরা অনুশীলন অব্যাহত রাখবো। এবার আমরা ধীরে ধীরে প্রাণায়ামের দিকে অগ্রসর হব। তো আজকের প্রাণায়ামটা হচ্ছে এই রিলেটেড, অর্থাৎ শশক আসন থেকেই আমরা প্রাণায়ামটা করব এবং এই জন্য এটাকে বলা হয় শশক আসন প্রাণায়াম। শশক আসন প্রাণায়াম, শশক আসন ব্রিদিং, দম নেব, দম ছেড়ে দেব। আর আগে যে আমরা আসনটা করলাম, এই আসনে আমাদেরকে কিন্তু ভিজুয়ালাইজ করতে হবে। এই প্রাণায়াম করার আগে আমরা বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করে দিই যে শশক আসন অবস্থায় আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে, মনোছবি দেখতে হবে যে আপনার এই অঙ্গগুলোর উপকার হচ্ছে। যে উপকারগুলো আমরা বললাম সেগুলোকে আপনি ভিজুয়ালাইজ করবেন, মনের চোখে দেখবেন, মনোসংযোগটা দেবেন। কারণ আধুনিক যোগাতে, কোয়ান্টাম যোগাতে এটাকে খুব গুরুত্ব দেওয়া হয় যে আপনি আসন করা অবস্থায় ভিজুয়ালাইজ করছেন, মনোছবি দেখছেন যে এই উপকারগুলো হচ্ছে। তো এটাকে আপনারা অনুশীলনে রাখবেন। তো এবার আসি আমরা শশক আসন প্রাণায়াম কীরকম করে করতে হবে। প্রসেসটা খুব সহজ, প্রসেসটা একটু বলে নেই, তারপরে আমাদের সহযোগী ইনস্ট্রাক্টর যারা আছেন তারা দেখাবেন। আমরা প্রথমে বজ্রাসনে বসে থাকবো, তারপরে বজ্রাসনে দুই হাত যেহেতু আমাদের হাঁটুর উপরেই থাকছে, ডান হাতটাকে আমরা মুঠি পাকিয়ে নেব এবং সেটাকে আমরা পেছনে নিয়ে যাব, পিঠে নিয়ে যাব। তারপর বাম হাত দিয়ে আমাদের কবজিটাকে আমরা ধরবো, অর্থাৎ ডান হাতটা যেটাকে আপনি মুষ্টি পাকিয়ে রাখলেন, মুঠি পাকিয়ে রাখলেন, সেটার এই কবজি এটা এইভাবে আমরা ধরবো পেছন দিক থেকে। আমি দেখালাম সামনের দিক থেকে, ওনারা দেখাবেন পেছন দিক থেকে, এইভাবে ধরে রাখবো। তারপর আরো কিছু প্রক্রিয়া আছে, আমরা দম নিতে নিতে মাথাটাকে পেছন দিকে নিয়ে যাব, তারপর দম ছাড়তে ছাড়তে আমরা আমাদের কপালটাকে ভূমিতে স্পর্শ করাবো। এই হচ্ছে আমাদের প্রসেস। তাহলে দম নিতে নিতে পেছন দিকে আমরা যাচ্ছি, দম ছাড়তে ছাড়তে আমরা ধীরে ধীরে দম ছাড়তে ছাড়তে কপালটাকে আমরা ভূমিতে স্পর্শ করাচ্ছি। দ্যাটস দ্য প্রসেস শশক আসন প্রাণায়াম। তাহলে আমরা শুরু করি। আমরা এখন বজ্রাসনে বসে আছি। এবার ডান হাতটাকে আমরা মুষ্টিবদ্ধ করি, মুঠি পাকিয়ে রাখি, ফিস্ট করলাম। এই ফিস্টটাকে এবার আমরা পিঠে নিয়ে যাব, পেছনে নিয়ে যাব, পেছনে নিয়ে আসেন। এবার বাম হাত দিয়ে বাম হাতটাকে পেছন দিকে নিয়ে এটাকে ধরে ফেলবো আমরা, এই স্টাইলে আমরা ধরে ফেললাম। এবার দম নিতে নিতে আমরা পেছন দিকে, মাথাটাকে পেছন দিকে নিয়ে যাই, দম নিচ্ছি, পেছন দিকে যাচ্ছে আস্তে আস্তে, আস্তে আস্তে যাচ্ছে। এবার দম ছাড়তে ছাড়তে আমরা স্পর্শ করাবো, কপালটাকে ভূমিতে স্পর্শ করাবো। যাই, আস্তে আস্তে যাই। খুবই মজার প্রাণায়াম, শশক আসন প্রাণায়াম। আবার ধীরে ধীরে দম নিতে নিতে আমরা সোজা হব। দম নিতে নিতে সোজা হয়, গুড। যাচ্ছে, মাথাটা আস্তে আস্তে পেছন দিকে যাচ্ছে, মাথাটা পেছন দিকে যাচ্ছে। রিল্যাক্স, রিল্যাক্স ওয়েতে প্রাণায়াম করতে হয়, ধীরে সুস্থে। আবার আমরা সামনের দিকে যাই, একটু করতে থাকেন, এটা করতে থাকেন। প্রিয় দর্শক, আমরা যে প্রাণায়ামটা দেখছি সেটা হচ্ছে শশক আসন প্রাণায়াম। প্রাণায়ামের মূল উপকার হচ্ছে আমাদের ফুসফুস। ফুসফুস যত শক্তিশালী, করোনা ভাইরাস বলেন, যে কোনো ধরনের আক্রমণ বলেন, সেই আক্রমণগুলো থেকে কিন্তু আপনি দূরে থাকছেন। অর্থাৎ আপনি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাটাকে শক্তিশালী করতে পারছেন। তো এই প্রাণায়াম যখন করছেন আপনার শ্বসনতন্ত্র, রেসপিরেটরি সিস্টেম শক্তিশালী হচ্ছে। সেই সঙ্গে যাদের সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আছে তাদের কিন্তু উপকার হয়। যদি ডাক্তার নিষেধ না করে থাকেন তাহলে আপনি এটাকে অনুশীলন করবেন। পেছন দিকে যখন যাচ্ছেন তখন, বিশেষ করে আপনি যখন পেছন দিকে যাচ্ছেন, আপনার ঘাড়ের এক্সারসাইজ হচ্ছে, সার্ভাইকাল রিজিয়নের এক্সারসাইজ হচ্ছে। আর সার্ভাইকাল রিজিয়নের যখন এক্সারসাইজ হয় তখন কিন্তু আপনার এই ব্যথা বেদনাগুলো হ্রাস হয়। যে আপনি পেছন দিকে যাচ্ছেন, ঘাড়ের এক্সারসাইজ হচ্ছে। আবার একটু পেছন দিকে যান, যান সামনের দিকে। প্রিয় দর্শক, আমরা
শশকাসন প্রাণায়াম দেখছি। এবার আস্তে আস্তে উঠে আসেন, আস্তে আস্তে উঠে আসেন এবং হাত দুটো হাঁটুর উপরে রেখে বজ্রাসনে আরাম করে বসুন। শশকাসন প্রাণায়াম আমরা বলছিলাম যে এটা ফুসফুস শক্তিশালী হয়, সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের জন্য উপকার হয়। তাছাড়া আপনি দেখবেন যখন এই প্রাণায়ামটা করা হয়, আমাদের যে হিপ আছে, নিতম্ব, কোমর এবং পেটের যে অতিরিক্ত চর্বি সেগুলো কিন্তু দূর হয়, কারণ এগুলার এক্সারসাইজ হচ্ছে। এই প্রাণায়ামের সঙ্গে সঙ্গে সেই অঙ্গগুলোরও কিন্তু উপকার হচ্ছে। এই জন্য অতিরিক্ত চর্বি, বিশেষ করে লোয়ার পার্টের নিতম্ব, কোমর এবং পেটের অতিরিক্ত চর্বি দূর করার ক্ষেত্রে আমরা এটাকে কাজে লাগাতে পারি। অজীর্ণতা দূর হয়, পেটের যে সমস্যা আছে, পেটে নানান ধরনের সমস্যা হয়, এই সমস্যাগুলোকে দূর করে, হজম শক্তি রিলেটেড কোনো সমস্যা থাকলে সেটাও দূর হবে। তলপেট ঝুলে যাওয়া রোধ করে, বিশেষ করে মহিলাদের সন্তান প্রসবের পর একটা প্রবণতা থাকে যে এটা ঝুলে যাওয়ার। তো এই ঝুলে যাওয়াটাকে, পেটটাকে যাতে ঝুলে পড়তে না পারে, ডাক্তারের পরামর্শক্রমে ডাক্তার যখন বলবেন যে না এখন আসন করা যাবে, এক্সারসাইজ করা যাবে, তখন আপনি এটাকে শুরু করে দেবেন। দেখবেন যে এই ঝুলে যাওয়াটাকে আপনি রোধ করতে পারছেন। পেটের একটা নির্দিষ্ট শেপ থাকছে, সুদৃশ্য সুন্দর একটা শেপ। আর কি করে শরীর মনে অদ্ভুত একটা প্রশান্তি এনে দেয়, প্রশান্তি পাওয়া যায়। তো এটাকে আমরা অনুশীলনে রাখবো। এটার নাম হচ্ছে শশকাসন প্রাণায়াম। প্রিয় দর্শক, আমরা যদি সময় পাই জিনিসটাকে আবারও দেখাবো, দুটো প্রসেসটাকে আমরা দেখাবো, আর সেই সঙ্গে আমরা প্রাকৃতিক কিছু টিপস নিয়েও আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব। তাহলে আমরা প্রথম থেকে আবার একটু দেখে নিই। প্রথমটা হচ্ছে আমাদের শশকাসন। শশকাসন, রাবিট পোস্টার, এটাকে আমরা একটু দেখি। রাবিট পোস্টারে আগেই বলেছি নানান ধরনের স্টাইল রয়েছে, তার মধ্যে এটা একটা সহজ স্টাইল, সেই স্টাইলটাকে আমরা দেখছি। আমরা বজ্রাসনে বসে আছি। বজ্রাসনে বসার পর দুই হাত আমরা ভূমিতে নেব। হ্যাঁ, ভূমিতে নিয়ে যান। হাঁটু দুটিকে একটু ফাঁকা করি, যতটুকু পারেন, অ্যাজ মাচ এজ ইউ ক্যান। তারপর আস্তে আস্তে আমরা হাত দুটো সামনের দিকে নিয়ে যাই। হ্যাঁ, চিবুক আপনার ভূমিতে স্পর্শ করা অবস্থায় থাকছে। রিল্যাক্স, বি রিল্যাক্স দেয়ার। 10 সেকেন্ড টু 30 সেকেন্ডস মিনিমাম। অন্যরকম একটা আনন্দের ভাব সৃষ্টি হয়, এটাকে আমরা যেন অনুশীলনে রাখি। 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড থাকলাম, আস্তে আস্তে আগের পজিশনে চলে আসে। হ্যাঁ, আস্তে আস্তে হাত নিয়ে আসেন, আস্তে আস্তে হাত নিয়ে আসেন। হাঁটু দুটো সোজা করে আস্তে আস্তে আমাদের বজ্রাসনে আমরা বসি। বজ্রাসনে বসি আমরা। হ্যাঁ, গুড। তাহলে আসনটা আমরা দেখে নিলাম যে আমাদের শশকাসন। এবার এই শশকাসন প্রাণায়াম করব আমরা। প্রাণায়াম করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। প্রথমে আমাদের হাত দুটো তো হাঁটুর উপরেই থাকছে, ডান হাতটাকে আমরা ফিস্ট করি, মুঠি পাকাই। এবার ডান হাতটাকে পিছনে নিয়ে যাই, পিঠে নিয়ে যাই, বাম হাত দিয়ে কবজিটাকে ধরি। গুড। এবার দম নিতে নিতে আমরা পেছন দিকে যাই, দম নিই। গুড। রিল্যাক্স হতে, প্রিয় দর্শক, রিল্যাক্স হতে এটাকে আপনি করবেন। হ্যাঁ, চাইলে আপনি চোখটাকে বন্ধ রেখেও করতে পারেন, খোলা রেখেও করতে পারেন। তবে চোখ বন্ধ করে যদি অভ্যস্ত হতে পারেন সবচেয়ে ভালো, এটা উপকারটা বেশি হয়। এবার আস্তে আস্তে আমরা আগের পজিশনে চলে যাই, অর্থাৎ ভূমিতে আমাদের কপালটাকে স্পর্শ করাই। এবার দম নিতে নিতে আমরা আবার দাঁড়িয়ে বডিটাকে সোজা করি। দম নিতে নিতে আগের পজিশনে। হ্যাঁ, পেছন দিকে যাচ্ছি। হ্যাঁ, গুড। এবার স্বাভাবিক অবস্থায় বজ্রাসন, হাত হাঁটুর উপরে রাখেন, স্বাভাবিক অবস্থায় থাকেন এবং সামনের দিকে মুখ করে বজ্রাসনে বসুন। প্রিয় দর্শক, আমরা আবারও দেখে নিলাম যাতে খুঁটিনাটি বিষয়গুলো আপনারা দেখে নিতে পারেন, অনুশীলন করতে পারেন। তো এই প্রাণায়াম এবং আসনটাকে আমরা অনুশীলনে রাখবো। অদ্ভুত প্রশান্তিতে আপনার দেহ মন ভরে থাকবে সারাক্ষণ। প্রিয় দর্শক, এখন আমরা আমাদের ন্যাচারোপ্যাথি টিপসে আমরা চলে যাই। আজকের আমাদের যে ন্যাচারোপ্যাথি টিপস, সেটা খুব সহজ। কি করতে হবে? বিশেষ করে যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারা কিন্তু অশান্তিতেই থাকেন। এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, নানান ধরনের জটিলতা। তো ডায়াবেটিসের নিরাময়ে নানান ধরনের প্রাকৃতিক পন্থা রয়েছে। এক একজনের ক্ষেত্রে এক একটা পন্থা কাজ করে। আপনি সহজ একটা ফর্মুলা অনুসরণ করতে পারেন এবং যে জিনিস ডেইলি আপনি খাচ্ছেন সেটার সঙ্গে যদি সংযোজিত করে নিতে পারেন, ডায়াবেটিস নিরাময়ের ক্ষেত্রে অনেকটা আপনি সহযোগিতা পাবেন। বিষয়টা কি? সেটা হচ্ছে চা, অথবা আমরা দুধ খাই, মিল্ক খাই। কি করেন? যখনই আপনি দুধ খাচ্ছেন, মিল্ক খাচ্ছেন, 1 চিমটি অথবা 1 চিমটি থেকে 5 চিমটি
এক চিমটি হলুদ আপনি এরকম করে তুলবেন, 1 গ্লাস বা 1 মগ আপনি যে দুধ খাচ্ছেন এই দুধের মধ্যে দিয়ে দিন, একটু নাড়েন, খেয়ে ফেলেন। আপনি ডায়াবেটিস থেকে ধীরে ধীরে দূরে থাকবেন। কেন? কারণ এটার মধ্যে এমন কিছু উপাদান আছে যেটাকে ডায়াবেটিস কন্ট্রোলে সহযোগিতা করে। আবার আমরা কি খাই? চা খাই। তবে আমরা আগেও বলেছি, চা যদি খান, চাই খাবেন, চায়ের সঙ্গে দুধ মেশাবেন না, চায়ের সঙ্গে চিনি মেশাবেন না। নো সুগার, নো মিল্ক। যখনই আপনি চায়ের সঙ্গে দুধটা মেশালেন, আর চিনিটাকে তো বলা হয় হোয়াইট পয়জন, সাদা বিষ। তো বিষ যখন চায়ের সঙ্গে দিলেন, এই চা খেয়ে কোনো লাভ হয় না। আবার এই চায়ের সঙ্গে আপনি যখন আবার দুধ দিলেন, দুধ চা, এটা হচ্ছে শরীরের জন্য খুবই ক্ষতিকর। বিশেষ করে যারা পাকস্থলীর সমস্যায় ভুগছেন, যাদের গ্যাস্ট্রাইটিস আছে, গ্যাস্ট্রিক আছে, তারা কোনো ক্রমেই দুধ চা খাবেন না। এটা পাকস্থলীতে এমন একটা কেমিক্যাল সৃষ্টি করে, যে কেমিক্যালস আপনার পাকস্থলীটাকে 12টা বাজিয়ে দেবে, অর্থাৎ এটার আপনার হজম হয় না। এই জিনিসটা যখন আপনি চায়ের সঙ্গে দুধ মেশান, যে টক্সিনটা সৃষ্টি হয়, সেটা আপনার বডিতে গিয়ে স্টোমাকে ট্রাবল সৃষ্টি করে। এই জন্য যাদের গ্যাস্ট্রাইটিসের সমস্যা আছে, পেটের নানান জটিলতা আছে, তারা দুধ চা থেকে দূরে থাকবেন। তো যেটা বলছিলাম, যে চা আমরা যেহেতু খাই, কি চা খাবেন? শুধু লিকার চা, দুধ নাই, চিনি নাই। আর চায়ের রাজা হচ্ছে, আমরা আগেও বলেছি, চায়ের রাজা হচ্ছে সবুজ চা, গ্রিন টি। এই গ্রিন টির মধ্যে কি করেন? 1 চিমটি, 2 চিমটি, 3 চিমটি, 5 চিমটি, কারণ অনেকে আবার হলুদ খেতে পারেন না। এই হলুদ গুঁড়াটাকে আপনি দিয়ে দেবেন 1 চিমটি থেকে 5 চিমটি, আপনি যতটুকু সহ্য করতে পারেন, নাড়েন, চাটা খান। শুধু যে আপনি ডায়াবেটিসের ক্ষেত্রে উপকার পাবেন তা না, কারণ এই হলুদের মধ্যে ক্যান্সার বিরোধী একটা উপাদান আছে, কারকিউমিন। এই কারকিউমিন যখন আপনি খাচ্ছেন, তখন কিন্তু আপনার স্ট্যামিনা বাড়ছে, শরীরে শক্তি পাচ্ছেন। তো প্রাকৃতিক পন্থায় যদি অসুস্থতা থেকে দূরে থাকতে চান, ডায়াবেটিস থেকে শুরু করে ক্যান্সার, নানান ধরনের অসুখ বিসুখ, এই হলুদটাকে যুক্ত করে নেবেন। দেখবেন যে চায়ের যে উপকার, সেটা তো পাবেন। চা খেলে যে চাঙ্গা হওয়ার সুবিধা, সেগুলো আপনি পাচ্ছেন, অথবা দুধ খেলে যে পুষ্টি শরীরে আসছে, সেটার পুষ্টির পাশাপাশি আপনি অনেক অসুখ বিসুখ থেকে দূরে থাকতে পারবেন। তো প্রিয় সুহৃদ, আপনারা আজকে একটা প্রাণায়াম, একটা আসন এবং একটা টিপস দেখলেন, জানলেন, সেটাকে অনুশীলনে রাখবেন। চমৎকার সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবনের অধিকারী হতে পারবেন। তো আগামী পর্বে আমরা আবারও আপনাদের সঙ্গে নতুন কিছু বিষয়, নতুন আসন, প্রাণায়াম, মুদ্রা, এই ধরনের বিষয় নিয়ে আসবো। সেই পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দর্শক দেখে নিলেন আজকের ইয়োগা পাঠ। এই পর্যায়ে দিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আজ সকালের বাংলাদেশে। এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা। তবে তার আগে আজকে দেখে নেব সংবাদপত্রের কিছু শিরোনাম। দর্শক, প্রতিদিনের মতো বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম দিয়ে আজকে সংবাদপত্র পর্যালোচনার সংবাদপত্রের শিরোনাম শুরু করছি। সবখানেই সমন্বয়হীনতা, মানা হচ্ছে না জাতীয় কারিগরি পরামর্শ কমিটির নির্দেশনা, গাড়ি না বাড়িয়েই অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনায় ভোগান্তিতে মানুষ, বন্ধ হয়নি সভা সমাবেশ, বইমেলা সহ সামাজিক অনুষ্ঠান, নেওয়া হলো মেডিকেল ভর্তি পরীক্ষা। দৈনিক কালের কণ্ঠ পত্রিকার আজকের যে প্রধান শিরোনাম রাখা হয়েছে, আইসিইউ ঘাটতি দূরের আশ্বাস এবং সর্বোচ্চ শনাক্ত দিনে 50 জনের মৃত্যু, সচিব সহ স্বাস্থ্যের শীর্ষ কর্মকর্তারা আক্রান্ত। প্রথম আলোর অনলাইন ভার্সনের যেই শিরোনাম রাখা হয়েছে, মার্কিন কংগ্রেস ভবনে হামলার চেষ্টা, নিহত 2, 1 মাসে চিকিৎসাধীন রোগী বেড়েছে 28,000। দৈনিক সমকাল পত্রিকার আজকে যে শিরোনাম রাখা হয়েছে, মুখ থুবড়ে পড়ল স্বাস্থ্যবিধি, রোগীর চাপ সামলাতে বাড়ছে 2,500 শয্যা, প্রতিদিনই অবনতি হচ্ছে করোনা পরিস্থিতি। দ্য ডেইলি স্টার রয়েছে এই পর্যায়ে আমার হাতে, দ্য ডেইলি সান রয়েছে এই পর্যায়ে আমার হাতে, এবং দ্য ডেইলি সানের প্রধান যে শিরোনাম, হেলথ রুলস বিং ভায়োলেটেড ডিসপাইট সার্জি অফ করোনা, এবং আরেকটি শিরোনাম পড়ে নিচ্ছি, ইউজিসি মুভস টু শাট লাইসন অফিস অফ পাবলিক ভার্সিটিস ইন ঢাকা। দ্য ডেইলি স্টার রয়েছে এই পর্যায়ে আমার হাতে, যেখানে প্রধান শিরোনাম রাখা হয়েছে, এডুকেশন ক্রাইসিস ইন সাউথ এশিয়া, কোভিড টু কেস 1 ট্রিলিয়ন লসেস।
BanglaNews24.com রয়েছে এই পর্যায়ে আমার হাতে, যেখানকার প্রধান শিরোনাম রাখা হয়েছে বন্ধ হলো ইউরোপ ও 12 দেশ থেকে বাংলাদেশে প্রবেশ। সন্ধ্যা 6টার পর চট্টগ্রামে ঔষধ কাঁচা বাজার ছাড়া সব বন্ধ। দ্য নিউ ইয়র্ক টাইমসের যে শিরোনাম রাখা হয়েছে ড্রাইভার rams into officers at Capital, killing one and injuring another। দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের প্রধান শিরোনাম। এই পর্যায়ে সংবাদপত্র পর্যালোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক AKM শাহনেওয়াজ। শাহনেওয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশ অনুষ্ঠানে। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা একটু আপনার সঙ্গে আলোচনা করতে চাই করোনা মহামারী সংক্রান্ত এবং করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকারের 18 নির্দেশনা এবং নানা কার্যাবলী। আমরা দেখতে পাই যে সভা সমাবেশ সহ বিভিন্ন সামাজিক যে অনুষ্ঠানগুলো সেগুলো কিন্তু এখনো চলমান রয়েছে এবং বাইরের যে পরিস্থিতি, বাইরের যে গ্যাদারিং, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং স্বাস্থ্যবিধিতে খুবই অনীহা প্রকাশ করছেন সাধারণ জনগণ। এ বিষয়ে আপনার মতামত আমরা জানতে চাই। আমি খুব শর্টলি বলি, তা হচ্ছে এই যে বৈশ্বিক মহামারীর যে ব্যাপার, এই ব্যাপারটি সবার কাছে নতুন ছিল এবং সবাই অভ্যস্ত নয় বলেই সারা পৃথিবী জুড়েই কিন্তু শক্ত অবস্থান রেখে সরকারকে ব্যবস্থা করতে হয়েছে। মানুষ সহজে স্বতঃস্ফূর্তভাবে সতর্ক হয়েছে, স্বাস্থ্যবিধি মানছে, এমন কিন্তু নয়। সুতরাং বাংলাদেশের মানুষও তার ব্যতিক্রম নয়, হয়তো আরেকটু তারা সচেতন হতে পারত। কিন্তু মুশকিলটা হচ্ছে কোথায়, যে যারা এগুলো নিয়ন্ত্রণে ভূমিকা রাখছেন, সরকারি পক্ষ বা জাতীয় কমিটি, কিছু কনফিউশন তৈরি হয়েছে। তারা চেষ্টা করছেন, ঠিক আছে, কনফিউশন হচ্ছে যে গতবার এক ধরনের আতঙ্ক ছিল শুরুতে, তাতে করে এক ধরনের মানুষ যতটা সতর্ক ছিল এখন অনেকটা সহনযোগ্য হয়ে গেছে। প্রচুর মারা যাচ্ছে এখন, আক্রান্ত হচ্ছে অনেক, কিন্তু তারপরে ততটা ভীত শঙ্কিত হতে দেখছি না স্বাস্থ্যবিধি মানার। কিন্তু সংকটটা তখন হচ্ছে যে এই সমস্যাগুলো নিয়ে আমাদের চিন্তাগুলো কিন্তু খুবই লাইটলি আমরা নিচ্ছি। কেন বলবো, যে এই যে সংকটগুলো, এর মধ্যে সবচেয়ে বড় একটা গেল কিছুদিন আগে BCS পরীক্ষা, এবং তারপরে আমি অনেকের স্ট্যাটাস দেখেছি যে যারা বলছে যে আগামীকাল আমার পরীক্ষা, আজকে আমার শরীরের ভালো না, আমি কোভিড পরীক্ষা করতে দিয়েছি, পরীক্ষা দিয়ে এসে রিপোর্ট পেয়ে দেখলাম আমার কোভিড। তাহলে এরকম যারা অনেক ছড়িয়েছে, এটা নিয়ে ভাবনা আমাদের দরকার ছিল। ঠিক একইভাবে এই যে গতকাল হয়ে গেল পরীক্ষা, অর্থাৎ মেডিকেল পরীক্ষা সব বন্ধ, ইউনিভার্সিটি গুলো বন্ধ, সব বন্ধ। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপার এটা, বিশেষ করে এই করোনা সংক্রান্ত। ঠিক এখানেই কি মনে করে এটা খুলে দেওয়া হলো, পরীক্ষা নেওয়া হলো, এবং তার তো সচিত্র প্রতিবেদন আমরা দেখেছি টেলিভিশন জুড়ে, যে ভেতরে যে সব জায়গায় খুব রক্ষা পেয়েছে তা না। অনেক রিপোর্টে দেখা গেল ঢাকার বাইরে মিনিমাম স্বাস্থ্যবিধির কোনো ব্যবস্থা রাখা হয়নি, পানি আছে তো সাবান নেই, ইত্যাদি নানা ব্যাপারগুলো ভেতরে আছে। আর বাইরের তো অবস্থা আমরা দেখেছি যে কোনো স্বাস্থ্যবিধির ব্যাপার নেই। আবার বাস বন্ধ করা হচ্ছে, 60% ভাড়া বাড়ানো হয়েছে। মনে হচ্ছে যেন এটা পুরো মালিক পক্ষের ইচ্ছার বাস্তবায়ন। সাধারণ মানুষ যে এই যে তার বিকল্প, লাইনে লাইনে গাড়ি থাকা দরকার ছিল তার জন্য এই মানুষের, কিন্তু মানুষের ব্যাপারটা কিন্তু এখানে গুরুত্ব পাচ্ছে না। সাধারণ মানুষের বলা হচ্ছে 50% অফিসে যাবে, সেটাও কার্যকর হয়নি। তাহলে এই যে হাজার হাজার মানুষ কি ভুক্তভোগী, এগুলো সব যদি একসাথে সমন্বয় করা না যায়, তাহলে কিন্তু সম্ভব না স্বাস্থ্যবিধি মেনে যে আমরা এই একটা প্রতিকূল অবস্থার মোকাবেলা যে আমরা করব, সেই প্রতিকূল অবস্থা মোকাবেলার জন্য মানুষকেও আস্থার জায়গায় আনতে পারছি না কিন্তু আমরা, যারা এগুলো নীতি নির্ধারণ করছেন। আমি এর সাথে যুক্ত করব যে ওই অনেকে বলছেন যে বাসে যারা চড়েন আর নীতি যারা নির্ধারণ করেন দুটো এক ধরনের মানুষ নয় বলে এই সংকটটা তারা অনুভব করতে পারছেন না। ঠিক একইভাবে সেদিন এক প্রকাশক বলছিলেন, শুরু থেকেই বিভিন্ন চ্যানেলে আমাদের কিছু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বইমেলা শুরুর পর থেকে বইমেলার ব্যাপারটা বলছে, হ্যাঁ ঠিকই আছে, মেলা, এখানে স্বাস্থ্যবিধির ব্যাপার আছে, কিন্তু তারাও বোধহয় বইমেলাতে আসেননি যে এইবার যে ব্যবস্থাপনা হয়েছে যথেষ্ট দূরত্ব রেখে সব। কিন্তু আমাদের নিউজ চ্যানেলগুলো দেখা যাচ্ছে নেগেটিভ জায়গাগুলো সামনে নিয়ে আসে কিছু সংখ্যক, তাদের সংখ্যা খুব বেশি নয়, যারা মাস্ক পরছে না ইত্যাদি। ফলে সেটাও যদি বন্ধ করার দরকার পড়ে, জীবনের দায়, সেটা ঠিক আছে, কিন্তু তার চেয়ে বহুগুণ বেশি বাজার, কাঁচা বাজার, রেল স্টেশন, লঞ্চ ঘাট,
সেগুলো গিজগিজ করছে মানুষ, কিন্তু সেই ব্যাপারটা সামনে আসছে না, আসছে বারবার বইমেলার ব্যাপারে। এবং সেখানে আমাদের কতটা লাভ, কতটা ক্ষতি, কতটা ভয়ঙ্কর ব্যাপার কি নয়, এই ব্যাপারগুলো ঠিক মতো যাচাই বাছাই হচ্ছে বলে আমার কিন্তু মনে হয় না। বলে সেই ব্যাপারগুলো একটু দেখার ব্যাপার আছে, এবং সেগুলো না হলে কিন্তু মানুষ কনফিউশনে পড়বে বলেই আস্থার জায়গায় তারা আসতে পারবে না, তাদের উদ্বুদ্ধ করা যাবে না পুরোপুরি ভাবে। এই ব্যাপারগুলো আমার মনে হয় একটু বোঝার ব্যাপার আছে, বিবেচনা করার ব্যাপার আছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ একেএম শাহনেওয়াজ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক শুনছিলেন আমাদের সঙ্গে সংবাদপত্র পর্যালোচনায় যুক্ত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর একেএম শাহনেওয়াজ। আসলে আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই, সেই সাথে সমাবেশ সহ সামাজিক সকল অনুষ্ঠান আসলে এই মুহূর্তে পরিত্যাগ করতে হবে এবং নিজেকে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দর্শক চলে যাচ্ছি আমাদের পরের সেগমেন্টে। আমাদের আজকের রাশিফল জানাচ্ছেন জ্যোতিষবিদ কেসি পাল। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24-এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে, এমনকি দীর্ঘদিনের লালিত স্বপ্নসাৎ পূরণ হবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে, এমনকি সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভ মিশ্র ফল প্রদান করবে, যেমন আয় তেমন ব্যয় হয়, সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। তাছাড়া লটারি, জোয়ারে, শেয়ার, হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে, এমনকি সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতার পরিবর্তে বরং দূরে থেকে মজা দেখবে। তাছাড়া প্রেমী যুগলদের অবশ্যই সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে। সেই সঙ্গে শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের পরিপূর্ণ ফল প্রাপ্ত হবেন। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিন ধরে যারা ব্যাধি পীড়ায় ভুগছেন তাদের আরোগ্য লাভের পথ সুপ্রশস্ত হবে, এমনকি শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে, যার ফলে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে বা ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বজায় থাকবে। তবে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে, শত্রুদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা হয়ে উঠবে, এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহজে জয়লাভ করবেন। তাছাড়া পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা প্রাপ্ত হবেন, যার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। তবে রাগ, জেদ, অহংকার, আবেগ এবং হটকারী সিদ্ধান্ত বর্জন করতে হবে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে, এমনকি সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। তবে ভাড়াটিয়া হলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা, বাড়ি, অফিস, আদালত, এমনকি দোকানপাট পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে। তাছাড়া ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে, বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন। সেই সঙ্গে প্রেমী যুগলের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রার সীমা অতিক্রম করবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ধন উপার্জনের নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, শূন্য পকেট পূর্ণ হবে, সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। তাছাড়া দীর্ঘদিনের ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে, তবে শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে, এমনকি 2 চাকা যানবাহন বর্জন করতে হবে। এবার ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন সাত পূরণ হবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে, এমনকি সন্তান সন্ততিদের সাফল্যে গৌরবান্বিত হবেন। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকতে পারে। এবার মকর রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে, এমনকি দিনের শেষে ধার
তাৎপর্য করে বাড়ি ফিরতে হতে পারে। তাছাড়া দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ হয়ে পড়তে পারে। এতদ সত্ত্বেও আপনার মনে সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার একক আশীর্বাদ বর্ষিত হবে, যার ফলে দুর্যোগ অনেকাংশে প্রশমিত হবে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে পাওনা টাকা আদায় হতে পারে, আটকে থাকা কাজ সচল হতে পারে, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, যার ফলে ঋণ মুক্তি শুধু নয়, শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে পথ সুপ্রশস্ত হবে। তাছাড়া নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠতে পারে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে, সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে পথ সুপ্রশস্ত হবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, শত্রুরা পরাস্ত হতে বাধ্য হবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। দর্শক, এই ছিল আজ সকালের বাংলাদেশের আজকের অনুষ্ঠান। আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন।